রোম যখন পড়ছিল সম্রাট নিরো তখন নিজের সুখে বাঁশি বাজাইছিলেন, তদ্রূপ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশ যখন জ্বলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার সেই বাঁশি বাজিয়েছিলেন। সরকারের প্রশাসন সেই বাঁশির সুরে মত্ত হয়ে বা বিমোহিত হয়ে এই যে যে মপতন্ত্র বা যেই সরকারের প্রেশার ক্রিয়েট গ্রুপ আছে তাদেরকে থামাইতে যায়নি, এটা আমরা দেখেছি। কেননা আপনারা জানেন রাজধানীতে গতকালকে অর্থাৎ গত 19 নভেম্বর, 18 এবং 19 ডিসেম্বর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের প্রশাসন দাঁড়িয়ে থেকে দেখেছে এবং সবশেষ এগুলো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে সবার লাস্টে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন রাজধানীতে এই যে ঢাকা ৮ আসনের সাবেক বা একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালানো অবস্থায় তাকে গুলিবিদ্ধ করা হয়। ওই গুলিবিদ্ধর পরবর্তীতে তিনি রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে এই যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য। পরবর্তীতে সেখানে তিনি গত 18 নভেম্বর তিনি সেখানে শেষ নিঃশ্বাস 18 ডিসেম্বর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সেই মৃত্যুর খবর দেশে অর্থাৎ বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরক্ষণেই তার ভক্ত অনুরাগী সমর্থক তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে হামলে পড়েছে। এটা আমরা ভিডিও ক্লিপ বা যে সমস্ত সংবাদপত্রগুলো লাইভ প্রচার করেছে সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি। এরা এই যে বাংলাদেশের এমন কিছু যেই সমস্ত জায়গাগুলো আঘাত করছে, সেই সমস্ত আঘাতগুলো আসলে খুবই স্পর্শকাতর বিষয়গুলো। আপনারা দেখেন রাজধানীতে এই যে উদুচি সংগঠনে যে উপরে যেই অগ্নিকাণ্ড হামলা, তারপর ছায়ানটে অগ্নিকাণ্ড হামলা লুটপাট, প্রথম আলো ডেইলি স্টার, তারপর হচ্ছে গিয়ে ময়মনসিংহের ভালুকায় একজন হিন্দু ছেলেকে বা হিন্দু ব্যক্তিকে যাকে গাছে বেঁধে পুড়িয়ে হত্যা করা, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ, রাজধানীতে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডি 32 নম্বর সেটা ভাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে ভাঙ্গা, তারপরে রাজধানীর উত্তরাতে প্রায় 11টি দোকান ভাঙা এবং আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি। কালো একটা দিন দেখলো বাংলাদেশ। এই কালো দিনের ভিতরে সবাই তখন একটা দিকে তাকিয়ে আসছিল যেন আমাদের সেই যে সংবাদ, এই জন্য যিনি সম্রাট নিরো যিনি বাঁশি বাজিয়েছিলেন, তদ্রুপ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করেন এদিকে মানুষ তাকিয়েছিল। আমরা দেখলাম যে বরাবরের মতোই তার দপ্তর থেকে যেটা আসলো, তিনি এই একটা বিজ্ঞপ্তি প্রকার বা একটা প্রেস রিলিজ দিলেন। সেখানে তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন ওই শব্দগুলোতে আসলে এই যে হামলাকারী বা এই যে যারা মব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কোনো আসলে ওরকম কোনো হুমকি ছিল না বা ওইরকম কোনো কথা ছিল না। যে সমস্ত কথাগুলো তিনি নাগরিকদেরকে সজাগ থাকতে বলছেন, তার মানে বাংলাদেশের নাগরিকরা সজাগ নয় এটা তিনি বুঝিয়েছেন। যাক যেটা হোক না কেন, গেল আপনার 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছিলেন যে তারা এমন একটা সমাজ, আহ, এমন একটা দেশ নির্মাণ করবেন যেটা আসলে বিশ্ব দেখে শুধু হিংসা করবে আর কি, এরকম এক কথাটা এরকমই বলছিলেন। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দেশ গেল 16 বছরে নির্মাণ করে, 16 মাসে নির্মাণ করেছেন, এই দেশের নির্মাণ দেখে আসলে বিশ্ব অবাক হয়, বিশ্ব হিংসা করে। যেগুলো আসলে বড় বড় হেডলাইন হয়, যে হেডলাইনগুলো এই যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা বা আগুন দেওয়া, তারপর ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়া, প্রথম আলোর কার্যালয়ে আগুন দেওয়া, ছায়ানটে আগুন দেওয়া, তারপর সে উদুসি সংগঠনের কার্যালয়ে আগুন দেওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং আরও অন্যান্য জায়গায়, এগুলো আসলে বিশ্ব অবাক হয়ে দেখে। এবং এই অবাক হয়ে দেখতে দেখতে বিশ্বর যখন মানবতাবোধ জাগ্রত হয় তখন বিশ্বের এই যে আমরা দেখলাম যে 19 ডিসেম্বর রাতে এই যে শীর্ষ
10টি দেশ তারা একত্রে যৌথ বিবৃতি দিয়েছে, বাংলাদেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে যদিও যুক্তরাষ্ট্র নেই, অন্যান্য প্রভাবশালী অন্যান্য রাষ্ট্রগুলোও আছে। এখন এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের যে এম্বাসির ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের নাগরিকদেরকে এই যে রাজধানীতে 20শে ডিসেম্বর ওসমান হাদির যে জানাজা, এই জানাজার নামাজকে কেন্দ্র করে তাদের নাগরিকদেরকে তারা সতর্ক থাকতে বলছে। কেননা তাদের ভাষ্য অনুযায়ী আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা ধর্মীয় অনুষ্ঠানের মতো বা এরকম জানাজার মতো ঘটনায়ও উচ্ছৃঙ্খল হয়ে উঠতে পারে, এই বিষয়ে তাদের নাগরিকদেরকে তারা সতর্ক করেছে এবং বীর এড়িয়ে চলতে বলা হয়েছে। সব মিলে আসলে বাংলাদেশ এক জ্বলন্ত দিন দেখলো, জ্বলন্ত রাত দেখলো, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে কাম্য ছিল না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বসার পরে তিনি যেইভাবে বিশ্ব খেলোয়াড় হিসেবে বসে দেশকে তিনি পাল্টিয়ে দিবেন, দেশকে তিনি সংস্কার করে সব গুছিয়ে ফেলবেন, কিন্তু আদতে সেগুলো কিছুই হয়নি। এখন অনেকেই তো আসলে বলেন যে ভারত এবং পাকিস্তানের যে ব্যাটেল গ্রাউন্ড, সেই ব্যাটেল গ্রাউন্ড হতে যাচ্ছে বাংলাদেশ। কেননা দক্ষিণ এশিয়ার যে সমস্ত বিষয়গুলো কল্পনা করলে যেটা জানা যায় বা বোঝা যায়, ওই সমস্ত বিষয়গুলো কল্পনা করলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আগামীতে খুবই খারাপ হিসেবে অনেক বিশ্লেষক মনে করেন। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু বিশ্ব খেলোয়াড়, তাই তিনি আমাদেরকে সেখান থেকে রক্ষা করবেন, আমরা এটাই চাই। কিন্তু তিনি বাংলাদেশের ভিতরে তার সমর্থক গোষ্ঠী বা তার 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 বাসায় যারা প্রেশার ক্রিয়েট করে বা প্রেশার ক্রিয়েট গ্রুপ, এই প্রেশার ক্রিয়েট গ্রুপকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার সামনে, তার চোখের সামনে এই যে রাজধানীতে এরকম এত মানে সহিংসতা তারা করলো, এত ক্ষয়ক্ষতি তারা করলো, সেটা আসলে আমাদের সরকার ঠেকাইতে পারলো না। সরকারের পুলিশ বাহিনী সেখানে নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে বলে বিবিসির সংবাদ মাধ্যমে সেখানে উঠে আসছে। বিবিসির সংবাদ মাধ্যমের যে তথ্য অনুযায়ী এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকরা তারা যখন জানতে পারছে এই যে উচ্ছৃঙ্খলকারী জনতা বা ছাত্র জনতা এই যে তাদের কার্যালয়ের দিকে যাচ্ছে, তখন তারা সরকারের উচ্চ মহলে যোগাযোগ করেছে। যোগাযোগ করেও তারা সেখান থেকে ভালো কোনো আশ্বাস বা ভালো কোনো প্রতিকার তারা সেখান থেকে পায়নি। আর যখন এই যে হামলাকারীরা বা দুষ্কৃতিকারীরা বা যারা এখানে হামলা করছে, আমরা তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে বলতে চাই, কেননা এগুলো আসলে বাংলাদেশের আইন অনুযায়ী কাম্য নয় বা বাংলাদেশের আইনে এগুলো বৈধ নয়। সুতরাং দুষ্কৃতিকারী বলা যায়। এই দুষ্কৃতিকারীরা যখন সেখানে হামলা করে বা এই যে আগুন দেয়, অগ্নিসংযোগ করতেছিল, তখন কিন্তু প্রশাসন নাকি তার আশেপাশে ছিল, কিন্তু প্রশাসন সেখানে অ্যাকশনে যায়নি। কিন্তু সেনাবাহিনী দেখা গেছে যে সেনাবাহিনী সেখানে তাদের সাথে নেগোসিয়েশনে ব্যস্ত, কিন্তু আসলে অবশেষে তাদেরকে রক্ষা করতে পারেনি প্রশাসনও। কিন্তু আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিস্ময়কর বাংলাদেশ, সেই বিস্ময়কর বা বাংলাদেশকে দেখে যেন বিশ্ব যেখানে হিংসা করবে, সেই হিংসার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। যে কেননা এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকগণ যখন ধুয়ার থেকে বাঁচার জন্য নিজেদের ভবনের ছাদের উপরে গিয়ে উঠছিলেন, সেখান থেকে বাঁচার জন্য তারা নিজেরা যখন আকুতি জানাচ্ছিলেন, এটা আসলে তখন নিচে থাকা কারোর কানেই পৌঁছায়নি। অবশেষে রাত্র 2:45টার সময় যখন এদেরকে উদ্ধার করার জন্য বলেন বা এদের এই হামলার প্রতিবাদ করার জন্য নিউজ এজের সিনিয়র সাংবাদিক বা জ্যেষ্ঠ সাংবাদিক যেটাই বলেন না কেন, অভিজ্ঞ সাংবাদিক নুরুল কবির তখন সেখানে গেলেন। কিন্তু আমরা দেখলাম যে নুরুল কবিরকেও সেখানে যে মপতন্ত্রের শিকার হতে হয়েছে, সেখানে তিনি তাকে যেভাবে হেয় প্রতিপন্ন বা সেখানে তাকে যেভাবে কি বলে যে অসম্মান করা হয়েছে বা তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে, এটা আসলে খুবই নিন্দনীয় একটা কাজ। কিন্তু এই যে মপতন্ত্র এতই শক্তিশালী, এত সাহস তাদের কোথায় থেকে আসে, সেটা আসলে আমাদের হয়তো গবেষণা করতে হবে, গবেষণা করে অনেক বের করতে হবে। এখানে এই যে হাদের মৃত্যুকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত ঘটনাগুলো সরকার তো আসলে আগেই অনুমান করা উচিত ছিল, সরকার আগে এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কেননা যেই তথ্যের ভিত্তিতে এই যে ভারতকে আমাদের যেই ছাত্র সমাজ বলেন বা যেই সমস্ত পক্ষগুলা বলেন তারা ভারতকে দায়ী করতেছে, এর পক্ষের আসলে কোনো যৌক্তিক প্রমাণ নেই। কেননা এখানে সাংবাদিক বা বিদেশে অবস্থানরত সাংবাদিক জুলকারনাইন সায়েদ তিনি যেই তথ্য দিচ্ছেন,
সেই তথ্যের দিকে যদি তাকান সেক্ষেত্রে আমাদের মনে হইতেই পারে জুলকারনাইন সাহের যেহেতু এত কিছু জানতেন তাহলে তিনি কেন এখানে প্রশাসনকে আগে জানাননি। কেননা আপনারা জানেন যে জুলকারনাইন সাহের যেই তথ্য ওই তথ্য অনুযায়ী কিন্তু হাদিকে 4টি গুলি করার কথা ছিল, বন্দুক জাম হয়ে যাওয়ার কারণে নাকি একটি গুলি বের হয়নি, এরকম কথাবার্তা। তারপরে সে গিয়া আহ, হাদি কোন পথ দিয়ে কিভাবে পালিয়েছে, কোথায় গেছে, কে তাকে রিসিভ করছে, মানে সব কিছু মনে হয় যেন কোনো একটা লিখিত স্ক্রিপ্ট আকারে। এখন জুলকারনাইন সাহেরের কাছে যেহেতু এত তথ্য আছে কিন্তু তিনি এই বিষয়টা কেন দিচ্ছেন না, কাদের সহযোগিতায় এই যে হামলাকারী পালিয়েছে সেই তথ্য তিনি দেননি। এখানে মনে হচ্ছে যেন ভারতকে পেছিয়ে বা ভারতকে এখানে দোষারোপ করে কোনো একটা রাজনৈতিক পক্ষ এখানে ফায়দা হাসিল করতে চায়, এটা আসলে দেখলে বোঝা যায়। কেননা আসলে এই যে বিষয়টা এখানে নিয়ে আসা হচ্ছে, যে বিষয়টা এখানে আপনার প্রতিক্রিয়া যেভাবে আসছে, এই প্রতিক্রিয়াটা এইরকম হামলা ভাঙচুর ও লুটতরাজের মধ্যে দিয়ে হওয়া উচিত ছিল না। এটা ভদ্র ভাষায় প্রতিক্রিয়া হলে ভালো হতো বলে আমি মনে করি। কেননা আমি গতকালকের যে ভিডিওতে আমার বলেছি যে আসলে জীবন মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং প্রতি হাদির প্রতি দেশের মানুষের অনেক দোয়া ছিল, কিন্তু হাদি হয়তো বাঁচেনি। এখন সেই হাদি বাঁচেনি বা হাদিকে আল্লাহ নিয়ে গেছে, এই বিষয়টা আসলে আমরা যদি হামলা বা ভাঙচুর বা এরকম উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করি তাহলে কিন্তু হাদি ফিরবে না। সুতরাং আমাদের যারা এই সমস্ত উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডগুলো করেন এদের উচিত ছিল এগুলো পরিহার করা। এই যে ময়মনসিংহের যে হিন্দু যুবককে যেভাবে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এটাও তো আসলে নিন্দনীয় কাজ। এটা তো গহীরত কাজ, মারাত্মক গহীরত কাজ। কেননা আপনার ধর্মে কাউকে এভাবে হত্যা করা কোনো সময় জায়েজ করে না। যদিও বলা হচ্ছে সেখানে ধর্ম অবমাননার কথা, ধর্ম অবমাননা কীভাবে করছে, এখন কারা ধর্ম অবমাননা করলে সেখানে যারা মানে এই যে দড়ি দিয়ে বেঁধে পুড়িয়ে হত্যা করছে তারা তারা এই সাহস পাইল কোথায় যেন তার এই ব্যক্তিকে ধর্ম অবমাননার দায়ে তারা সেখানে শাস্তি দিবে। কোনো ব্যক্তিকে ধর্ম অবমাননার শাস্তি দিতে হলে আমাদের আইন আদালত রয়েছে, সুতরাং সেখানে যাওয়া উচিত। কিন্তু এটা না করে আমরা বর্তমানে এই যে মবতন্ত্রকে এতটা জায়েজ করতেছি বা মবতন্ত্রের পক্ষে এতটা বলতেছি, সুতরাং কেউ যে মব করে এটাও এখন মানুষ মানে যারা করতেছে তারা বৈধ হিসাবে মনে করতেছে। সুতরাং এই যে মবতন্ত্রকে যদি সরকার এখনও না থামায়, এখনও যদি এদেরকে প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে দেখে তাহলে এটা দেশের ভবিষ্যৎ অন্ধকার হিসেবে আমি মনে করি। সুতরাং আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই যে রোমের ধ্বংসের সময় নিরো যেভাবে বাঁশি বাজিয়েছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এরকম বাঁশি না বাজিয়ে তিনি এখন এই মবতন্ত্রকারী মব সৃষ্টিকারীদেরকে দমন করবেন, শক্ত হাতে দমন করবেন, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে প্রশাসনের হাতে তুলে দিবেন, প্রশাসন তাদের যথাযথ ব্যবস্থা নেবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের বক্তব্য বা আমাদের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।